24 এপ্রিল বিকেল 5টায় শেষ হচ্ছে পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের সড়ক প্রচার। তাই প্রচণ্ড তাপদাহের মাঝেও সময় নষ্ট করতে নারাজ নেতৃত্বরা। নিজ নিজ প্রার্থীর প্রচারে গ্রাম পাহাড় দাপিয়ে বেড়াচ্ছে শাসক এবং বিরোধী জোটের নেতৃত্বরা। প্রচারে এখন উন্নয়ন বা প্রতিশ্রুতির গ্যারান্টি থেকেও বেশি প্রাধান্য পাচ্ছে একে অপরের প্রতি অভিযোগ। মজার ছলে নাটকীয় রূপে নরম সতর্ক বার্তাও দিচ্ছে এক অংশের নেতৃত্বরা। আর পূর্ব ত্রিপুরার গণদেবতারা, বিশেষ করে গ্রাম পাহাড়ের জনজাতিরা সব শুনছেন এবং দেখছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পূর্ব ত্রিপুরার জয় নিয়ে নিশ্চিত হতে পারছে না কোনো শিবির। তাই শেষ পর্যায়ের প্রচার এখন জমজমাট। তবে জাতীয় স্তরের বিভিন্ন ইস্যুগুলো এখন রাজ্যের প্রচারে কতটা গুরুত্ব পাচ্ছে তা বলা মুশকিল। প্রথম দফার ভোট গ্রহণের পর আইএনডিআইএ মঞ্চের নেতৃত্বরা একযোগে দাবি করছে দেশে নতুন সরকার গঠন হতে চলেছে। অন্যদিকে বিজেপির দাবি, প্রথম দফায় মানুষ প্রত্যাবর্তনের পক্ষেই ভোট দিয়েছে। তৃতীয়বার মোদী সরকার গঠন হতে চলেছে বলে নিশ্চয়তা প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন বিজেপি নেতৃত্বরা। কি ভাবছেন নির্বাচক মণ্ডলী তার সময় বলবে। তবে প্রথম দফার ভোটের পর শাসক ও বিরোধী শিবিরের আত্মবিশ্বাস বাড়ল না কমল, কি মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা, তা নিয়ে আজ আমাদের এই বিশেষ টকশো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ এই বিশেষ টকশোতে আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন প্রদীপ্ত রায় এবং গৌতম মজুমদার। নমস্কার। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। গৌতমবাবু, অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার পর ইন্ডিয়া মঞ্চ বলছে 2024-এ নতুন সরকার গঠন হতে চলেছে, বিজেপি বলছে আবার প্রত্যাবর্তন। কি দেখছেন? গণতন্ত্রের পৃষ্ঠভূমিতে যেই গণদেবতাদের রায় চলছে, ভারতবর্ষে প্রায় 97 কোটির উপরে ভোটদাতা। এটা বিশাল কর্মযোগ্য। প্রায় 10.5 লক্ষ পোলিং স্টেশন রয়েছে। 1.5 কোটি লোক যারা নির্বাচন কাজের সঙ্গে বিভিন্ন আধিকারিকরা, কর্মীরা যুক্ত রয়েছে। এই যে বিশাল যে একটা জায়গা, বিশেষ করে যে 97 কোটি লোক ভোট দিচ্ছে। প্রথম দফায় 102টো সিট আমরা সবাই জানি। সেখানে ভোটের পার্সেন্টেজ নিয়ে বিভিন্ন দল, বিরোধী ঐক্য একরকম বলছে, সরকার পক্ষ আর একরকম বলছে। কেউ বলছে আমরা জিতবো, কেউ বলছে পরিবর্তন, কেউ বলছে প্রত্যাবর্তন। কিন্তু সাধারণ মানুষ আগামী 4 তারিখ এটা পরিষ্কার আমরা বুঝতে পারবো। কিন্তু আজকের দিনে বসে আমাদের ওই মেজারমেন্টটা করা যে সাধারণ লোক কি ভাবছে। কেউ বলছে দেশের উন্নতি হচ্ছে, প্রগতি হচ্ছে, আমরা অনেক বেশি এগিয়ে আছি। গত 10 বছরে ভারতবর্ষের বিভিন্ন রকমের কাজ হয়েছে, যার জন্য সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণী, শিল্প, ব্যবসা, বাণিজ্য, কৃষি, প্রত্যেকটা সেক্টর একদম ডাটাবেসড ডেভেলপ করেছে। আচ্ছা, আবার পাশাপাশি যে জোট, ইন্ডিয়া জোট যেটা বলছে যে তেমন কিছুই হয়নি, দেশকে ভাঙার একটা পর্যায়ে চলছে। এ নিয়েই ভোট। এখানে আমার একটা জায়গায় বক্তব্য হলো, আসলে ভারতবর্ষের এটা সৌভাগ্য দুর্ভাগ্য জানি না, আমার মাঝে মাঝে মনে হয় দুর্ভাগ্য, এই যে ভোট পার্সেন্টেজ কম পড়া। 97 কোটি লোক যদি ভোট দেয়, আমাদের গত যে 19 লোকসভা না, রিসেন্ট যে ভোটটা হলো 2023 নির্বাচন, 24 নির্বাচনে যে ফার্স্ট ভোটিংটা হলো, আচ্ছা, ফার্স্ট ফেজ 19 এপ্রিল। এখানে ভোট পড়েছে সারা ইন্ডিয়াতে 69.13, আর 19-এ ভোট পড়েছিল 69.43। আচ্ছা, এই যদি রেশিওসে আমরা 70% আমাদের হিসাবে যদি ধরি, 30% লোক ভোটই দেয়নি। তাহলে 97%, মানে 97 কোটি লোকের সে যদি আমরা যদি ধরি 30%, মানে সে আমরা ধরেই নিলাম তর্কের খাতিরে 30 কোটি লোক আমাদের ভোট দেয় না। কেন দেয় না? আজকে গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠা যদি গণতন্ত্রের করতে হয়, প্রত্যেকটা লোক ভোট দেওয়া একান্ত দরকার। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এমন কিছু লোক যারা ভারতবর্ষের সুবিধাভোগী লোক,
ভারতবর্ষ থেকে যারা সুবিধা নিচ্ছেন ওনারাই কিন্তু ভোটটা না দিয়ে ওই ভোটিং ডেটগুলোকে তাদের ছুটি হিসাবে কাটায়। এগুলো অনেক সময় মনে হয় মাঝে মাঝে বিভিন্ন জায়গায় অনেকের সঙ্গে কথা বললে, মানে ওরা ভোট নিয়ে অনীহা। তো ভোট নিয়ে যদি অনীহা হয় তাহলে ভোটটা কে দিচ্ছে? যুদ্ধটা কার সঙ্গে হচ্ছে? প্রত্যেকটা জায়গায় দেখা যায় গরিব শ্রেণীর কিছু লোককে যে কোনো রাজনৈতিক দল ইউজ করে কি করছে, ওদের মধ্যে মারপিট দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে ভোটটা করাচ্ছে। তাহলে আমাদের সেই শিক্ষিত সুশীল সমাজ যারা গণতন্ত্রের পূজারী, ওরা কেন তাহলে ভোট দেয় না? এগুলো কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় যেই থাকুক এই জায়গাটাকে কিন্তু ওদের কনফার্ম করতে হবে, নির্বাচন কমিশনকে কনফার্ম করতে হবে যে আমার 100% কেন ভোট হবে না, 1-2%, 5% ঠিক আছে, বিভিন্ন রকমের শারীরিক অসুবিধা বা শারীরিক অসুবিধার জন্য তো ব্যবস্থা করা হচ্ছে, ব্যবস্থা তারপরও ব্যবস্থা আছে। 80%, 85 পরে হলে ওদের বাড়িতে গিয়ে করছে। তাহলে নির্বাচন কমিশন অনেক বেশি অ্যাডভান্স, তারপরে কেন ভোট হচ্ছে না? তার মানে এখানে কোথায় সমস্যাটা? এটা কিন্তু আমাদের এই মানে বিশেষ করে আপনারা যারা মিডিয়া সেল রয়েছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আপনাদের গুরুদায়িত্ব, যেহেতু আপনারা ফোর্থ পিলারের একটা পিলার। কেন মানুষ অনীহা? যদি এতই দেশের কাজ হয়, এতই গণতন্ত্র, যেন আমাদের বিবেকানন্দ একসময় বলেছিলেন যে ভারতবর্ষে মানুষকে শুধু গণতন্ত্র দিয়ে হবে না, শিক্ষিত গণতন্ত্র তৈরি করতে হবে। তো মানুষকে শিক্ষিত করে ছেড়ে দাও, অটোমেটিক মানুষ মানুষেরটা বের করে নেবে। তাহলে আজকে ভারতবর্ষের ম্যাক্সিমাম লোক আমরা বলি শিক্ষিত, কিন্তু তারপরেও কেন ওরা নির্বাচন কেন্দ্রগুলোতে যায় না? এগুলো একটা পয়েন্ট। আর ইন্ডিয়া জোট আর এখন যে আমাদের এনডিএ জোট যেটা বলছে, আমার কাছে মনে হয় গতবারের যে রেশিও 69.13 আর 69.43, খুব বেশি ডিফারেন্স যে একেবারে ভোটে বিশাল একটা কম হয়ে গেছে তা কিন্তু না। আচ্ছা, তার মানে আগের যে জোটটা বা বর্তমান যে সরকারটা চালাচ্ছে, যে পার্টি সরকার চালাচ্ছে, ওদের দিকেই মনে হয় এখনো ভোটাররা ঝুঁকে আছে। আর এনডিএ জোটের যে টোটাল যে সিনারিও, যে বিভিন্ন দল থেকে এসে ওদের কোনো প্র্যাকটিক্যালি কোনো নির্দিষ্ট দিশা মনে হয় মানুষ পাচ্ছে না, যে কোন দিশায় যাবে, কাকে ভারতবর্ষের মূল দায়িত্ব দেওয়া হবে, কিভাবে এটা করা হবে। এনডিএ জোটের কথা বলছেন না ইন্ডিয়া জোটের কথা বলছেন? ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটের নির্দিষ্ট কোনো কিছু মানুষকে, সাধারণ যে ভোটাররা কিন্তু তেমন কোনো কিছু দিচ্ছে না। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা যদি দেখি, ওয়েস্ট বেঙ্গলে আমরা সেই বিশ্লেষণ আসবো কত, আগে একটু আমি প্রদীপ্তবাবু কাছে একই বিষয়ে মতামতটা নিয়ে নিই। প্রদীপ্তবাবু, এই প্রথম দফা নির্বাচনের পর যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যে বিরোধীরা বলছে যে পরিবর্তন হয়ে গেছে, নতুন সরকার আসছে, প্রথম দফা সেটা ইঙ্গিত করছে, আর অবশ্যই সরকার পক্ষ বলছে যে যে ভোটটা পড়েছে সেটা সরকার পক্ষের ভোট। কি মনে করছেন আপনি? কি দেখলেন? এবং ভোট যেভাবে পড়েছে, যত পার্সেন্টেজ পড়েছে, তাতে কি মনে হচ্ছে? যার যার মতো করে ন্যারেটিভ তৈরি করবে, সেটাই তো স্বাভাবিক। এগুলি সবই তো রাজনৈতিক বক্তব্য। তো বিভিন্ন রাজনৈতিক দল তার নিজের মতো করে সবকিছুকে সাজিয়ে নেবে, পরিস্থিতিকে সাজিয়ে নেবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। ফলে দুই দল বা সব দলই তাদের মতো করে বলেছে, কিন্তু তার পরবর্তী যে কার্যক্রম সেটা দেখে বুঝতে হবে আসলে তাদের অভ্যন্তরীণ রিপোর্টটা কি আছে। পরবর্তী কার্যক্রম যদি আমরা ফলো করি তাহলে দেখব যে ভোট পার্সেন্টেজ যে কম হয়েছে, বিভিন্ন যে চ্যানেলগুলো যদি আমরা দেখি, মানে খবরের উৎস তো আমাদের মূলত হচ্ছে সমাজ মাধ্যম, সেখানে যদি আমরা দেখি তাহলে দেখব যে রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, এই অঞ্চলগুলিতে ভোট কম পড়েছে। সেগুলিতে সবসময়ই কম পড়ে, এবছর নতুন নয়, সবসময়ই কম পড়ে। বিহারে তো 50% কম পড়েছে। তো এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে মানে এই যে সামাজিক মাধ্যমগুলি বিশ্লেষণ করলে বা ওদের ফলো করলে যেটা দেখা যায় যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পার্সেন্টেজ আবার একটু বেশি হয়েছে। আচ্ছা, এটা ব্যাপারটা হয়েছে। তো এক্ষেত্রে হয়তো একটা মানে আশঙ্কা থাকতে পারে যে যারা সংখ্যাগুরু সম্প্রদায়ের যে মানুষগুলো আছে তারা ভোট কেন্দ্রে কম গেছে, এরকম একটা ব্যাপার থাকতে পারে। আচ্ছা, এই জন্য হয়তো পরবর্তী কার্যক্রমটা সেভাবে বাধা হয়েছে। কিন্তু সাধারণভাবে ধরতে গেলে যে কোর ভোট পার্সেন্টেজ যেটা, এটা তো এনডিএ জোটের কোর ভোট পার্সেন্টেজ অনেক বেশি আছে। আচ্ছা, গত 10 বছরে একটা মানে নিজস্ব একটা অনুগত বাহিনী তৈরি করতে সক্ষম হয়েছে বিজেপি। এনডিএ মানে তো বিজেপি, এবং বিজেপি মানে অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদী, এবং সেই সংখ্যাটা অনেকটাই।
এবং আবেগ এবং আনুগত্য নির্ভর যে একটা বিশাল কমিটেড বাহিনী হয়েছে, এদের অংশটা কিন্তু মানে আমরা দেখতে পাচ্ছি যে এদের সঙ্গেই আছে। এবং পরবর্তী যে প্রক্রিয়াটা হয়েছে সেকেন্ড ফেজের আগে, এটাই এই যে অংশটা তাদেরকে উজ্জীবিত করার প্রয়াস অ্যাকচুয়ালি। যে যার মতো করে করেছে, বিরোধী পক্ষ তীব্র সমালোচনা করছে আর নিজেদের পক্ষে বক্তব্য রাখছে শাসকবর্গ, এটা যার যার অবস্থা। কিন্তু আমরা যদি মানে মানে নৈর্ব্যক্তিকভাবে যদি দেখি, আমরা নিরপেক্ষ দৃষ্টিতে যদি দেখি, তাহলে বুঝবো যে রাজনৈতিক কৌশলগত জায়গা থেকে পরিবর্তনটা সূচকটা হচ্ছে যে মূল যে বিষয়গুলো আছে, বিকাশ বা উল্টো দিকে যে বেরোজগারি, তারপর মুদ্রাস্ফীতি, দেশের সার্বিক বিকাশ, এই ইস্যুগুলোর থেকে সরে গেছে। আচ্ছা, এই সরে যাওয়ার নেপথ্যে একটা মেরুকরণের ব্যাপার তো আছেই, এবং সেটা থাকার একটা কারণ হচ্ছে যে আসলে ওই ভোট পার্সেন্টেজ যে কম হয়েছে, কারা কম ভোট দিয়েছে কারা বেশি ভোট দিয়েছে তার একটা অভ্যন্তরীণ হিসেব আছে। তো এটা একটা প্রভাব আছে। আর এছাড়া যেটা হচ্ছে যে আইএনডিআই জোটের যে ভূমিকা, আইএনডিআই জোট বলে তো আসলে কিছু নেই। কিছু কিছু জায়গায় বিহার বা মহারাষ্ট্র ইতিমধ্যে একটা জোট ছিল, তারা বা তামিলনাড়ুতে, আর এর বাইরে তো বাকি জায়গায় তো সে অর্থে জোট হয়নি। দিল্লিতে জোট হয়েছে, কিন্তু যে সেই জোট কতটা ফলপ্রসূ হবে সেটা আমরা জানি না। কিন্তু এরকম একটা প্রথম ফেজ ইলেকশনের পর মানে হাওয়ায় উঠেছে যে মানে আইএনডিআই থেকে তোলা হচ্ছে যে তাদের পক্ষে ব্যাপারটা গেছে। তো এইটার বিশ্লেষণটা আসলে ওই জায়গা থেকেই আসছে। না সেটা কি করে ভাবা হচ্ছে বা কি করে ক্যালকুলেশনটা করা হচ্ছে, সেটা ক্যালকুলেশন হচ্ছে যার যার মতো করে করছে, এগুলো রাজনৈতিক বিশ্লেষণ। হ্যাঁ, মানে এগুলো পুরো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ, মনোবল রাখা এটার প্রতি, এরকম একটা ব্যাপার আছে। আচ্ছা, কিন্তু বাস্তবত যেটা হচ্ছে যে এত কিছুর পর আমরা ত্রিপুরায় 2023-এর ইলেকশনে দেখেছি, মোটামুটি হাওয়া যেটা ছিল মনে হয়েছিল বোধহয় পরিবর্তন হয়ে যাবে, কিন্তু বাস্তবে তো সেটা হয়নি। আমি আগের দিন যখন ইলেকশন চলছিল তখনও বলেছিলাম যে সকালে যে ভোট পার্সেন্টেজ কম হয়েছে, তারপর ধীরে ধীরে ভোট পার্সেন্টেজ বেড়েছে। সবই আমরা আন্দাজেই তো কথা লাগে, 100% শিওর হয়তো কোনো কথা বলা যায় না। এটা হচ্ছে কিসের দিক নির্দেশ করে? এটা হচ্ছে যে আসলে শাসকের অনুকূলে যায়। তো এখন দেখা গেছে ভোট কম পড়ুক বা বেশি পড়ুক, মানে আইএনডিআই জোট তো বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় জায়গায় আছে। একমাত্র কংগ্রেস ছাড়া কারোরা সর্বভারতীয়ভাবে একটি বা দুটির বেশি রাজ্যে তাদের প্রভাব নেই। কংগ্রেসেরই আছে, এবং কংগ্রেসের অনেক জায়গাতেই প্রভাব দিন দিন কমে গেছে। এবং যেখানে প্রভাব আছে সেখানেও বিজেপির সঙ্গে সরাসরি লড়াই যেখানে হচ্ছে সেখানে কংগ্রেস পিছিয়ে যাচ্ছে, বারবার পিছিয়ে যাচ্ছে। এখন কতটা সেটা রিকভারি করবে সেটা হচ্ছে সময় সাপেক্ষ এবং বোঝার সাপেক্ষ, এটা আমরা ভবিষ্যতে বলতে পারবো। কিন্তু খুব বেশি যে সাংঘাতিক রিকভারি করেছে এটা তো মনে হচ্ছে না। এবং সেদিক থেকে আপাতত মানে একটা দুটো তিনটে সিট যদি ওইসব জায়গায়, মানে যেখানে ওই যে রাজস্থান বা গুজরাট বা ওই মধ্যপ্রদেশ, সেখানে যদি এক্সট্রা নিতে পারে সেটাই হচ্ছে গেইন। অর্ধেকের বেশি পাবে সেরকম আশা তো করছে না, কিন্তু দু চারটে তিনটে করে যদি পাওয়া যায় তাহলে ওই 303 থেকে নামিয়ে আনা যাবে বিজেপিকে। এটাই হচ্ছে আসলে লক্ষ্যমাত্রা। তো এই লক্ষ্যমাত্রাতে এরা সফল হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে এবং সেজন্য সেটা করছে। এবং ওই দিক থেকে আরেকটা ব্যাপার হচ্ছে যে ন্যারেটিভ যেটা আছে সেটা একটা মেরুকরণের দিকে চলে গেছে এখন, এবং মেরুকরণ চলে যাওয়াটা অবশ্যম্ভাবী ছিল, এটা যাবেই শেষ পর্যন্ত। কারণ যেটা বলে রাজনৈতিক বিশ্লেষকরা সর্বভারতের ক্ষেত্রে যারা কাজ করেন তারা বলেন যে শেষ পর্যন্ত আসলে ওই যে বেকারি, দারিদ্র, মুদ্রাস্ফীতি বা উন্নয়ন বা ফ্রিবিজ বা বিদেশের অঙ্কা বাজানো, এইগুলি শেষ পর্যন্ত আর ইস্যু থাকে না। ইস্যু শেষ পর্যন্ত জাতপাত ধর্মভিত্তিক ইস্যুগুলি সামনে চলে আসে মানুষের ক্ষেত্রে। মানে ভোটটা তো মানুষকে দিয়ে করে নিতে হবে আলটিমেটলি, এবং সেখানে ওই ইস্যুগুলি এসে পড়ে শেষ পর্যন্ত। এবং দেখা গেছে ভারতের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় জাতপাতের বিশ্লেষণটাই প্রধান হয়েছে। কিন্তু এটা প্রথম দফার ভোটের পরই কেন এলো? প্রথম দফা ভোটের পর আমরা দেখছি যে এটা ব্যাপকতা পেয়েছে, কিন্তু ছিল না ব্যাপারটা এরকম নয়। আমরা যদি বিভিন্ন যে সার্ভেগুলো হয় আমরা যদি ফলো করি, সোশ্যাল মিডিয়াতে অনেকেই তো করছে, বিভিন্ন জায়গায় গিয়ে বাইট নিচ্ছে সাধারণ জনগণের, দেখা যাবে ইউপি বা রাজস্থান বা বিহার ওইসব জায়গাতে কিন্তু জাত বেরাদরি সবচেয়ে বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। মানে যে বেরাদরিতে আছে, মানে ওরা যেটা বলে যে ওদের দিকে ওরা যাবে যেই ইলেকশনে দাঁড়াক। আচ্ছা, এমন যেমন আরএলডি চেঞ্জ হয়েছে, আরএলডি সব সমর্থক আরএলডির সঙ্গে চেঞ্জ হয়ে গেছে, এমন কোনো কন্ট্রাডিকশন তাদের মধ্যে হয় না। আচ্ছা, অর্থাৎ যখন এই যে আঞ্চলিক দলগুলি আছে এরা মূলত জাত ভিত্তিক, তো আরজেডি হোক বা সমাজবাদী দল হোক বা আরএলডি হোক, এরা মূলত একটা জাত ভিত্তিক। কেউ জাঠেদের, কেউ যাদবদের এরকম ভাবে আছে, কেউ রাজপুতদের হতে পারে, এরকম আছে রাজভোটদের। এবং এরা যখন যেদিকে যায়, আইএনডিআই তে যাক বা ইন্ডিয়াতে যাক, এই এনডিএতে যাক, দেখা যাবে তাদের সমর্থকের একটা বড় অংশ ওদিকেই চলে যাচ্ছে। অর্থাৎ তাদের ওই রকম কোনো কন্ট্রাডিকশন হয় না যে কালকে এই দলের পক্ষে কথা বলেছে, এই গ্রুপের পক্ষে কথা বলেছে, পরের দিন অন্য কথা বলছে। কিভাবে মেলাচ্ছে বিষয়টা? সম্পূর্ণ বিপরীত কথাটা পরের দিন বলছে কি করে? ওইগুলি তাদের বিষয় থাকে না। ওরা সরাসরি বলে যে আমাদের নেতা যেদিকে যাবে আমরা সেদিকেই যাব।
আচ্ছা, মায়াবতীর ক্ষেত্রে দেখা গেছে তার যে দলিত ভোট আছে মানে ওই সঙ্গেই আছে। তো এখন ব্যাপারটা কি হচ্ছে, যার যার কোর ভোট নিয়ে শেষে আছে, এবং সেক্ষেত্রে কোর ভোটটা কে ধরে রাখতে পারছে সেটাই হচ্ছে বড় ব্যাপার। সেখানে বিভিন্ন জায়গায় যদি বলে, মানুষ অনেকেই বলে যে মানে যখন বলা হয় যে বলে হ্যাঁ আমরা খুব মানে বিশেষ করে দরিদ্র মানুষদের মধ্যে আমাদের মুদ্রাস্ফীতির খুব সমস্যা আছে, আমাদের রোজগারের সমস্যা আছে, সমস্ত কিছু সমস্যা নিয়ে আমরা আছি, তারপরেও এদের অনেকে যখন জিজ্ঞেস করা হয় ভোট কাকে দেবেন, তখন দেখা যাচ্ছে যে বলছে মোদিকেই দেব। অর্থাৎ মোদিকে ভোট দিতে হবে, সেটা একটা মানে একটা স্থির সত্য হয়ে দাঁড়িয়েছে। এই জায়গাটা গত 10 বছরে অ্যাকচুয়ালি বিজেপি করে নিতে পেরেছে মানুষের মধ্যে, একটা ব্যাপক অংশের মধ্যে। এই জন্য যে কি সার্ভেটা করেছিল সিএসডিএস বোধহয়, ওই সঞ্জয় কুমার যেটা, তো এরা যে সার্ভে করে তাতে দেখা গেছে 48% মানুষ বলছে দারিদ্র্য এবং মুদ্রাস্ফীতি একটা বড় ইস্যু, 8% মানুষ বলছে রাম মন্দির ইস্যু। কিন্তু যখন জনপ্রিয়তা নিরিখে হিসাব করছে 62% লোক নরেন্দ্র মোদীর সমর্থক। অর্থাৎ যাদের কাছে মুদ্রাস্ফীতি বেকার সমস্যা বড় ইস্যু, তাদের কাছেও নরেন্দ্র মোদী হচ্ছে এক নম্বর হিসাবে নরেন্দ্র মোদী পছন্দ। এই জায়গাটা তৈরি করতে পেরেছে, সেই জায়গাটা আইএনডিএ কতটা ভাঙতে পেরেছে সেটা একটা বড় বিষয়। যদিও দেখা গেছে যে জনপ্রিয়তায় শুধুমাত্র ইলেকশনে জেতার একমাত্র মাপকাঠি কখনো কখনো হয় না। দেবগৌড়া বা আইকে গুজরাল যখন মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী হয়েছেন, কত শতাংশ মানুষ তাদের পক্ষে ছিল, কত শতাংশ মানুষ ভেবেছিল যে আইকে গুজরাল বা দেবগৌড়া প্রধানমন্ত্রী হবে। অনেকগুলি ফ্যাক্টরস থাকে, শুধুমাত্র ব্যক্তিগত জনপ্রিয়তার ফ্যাক্টরস হয় না। কিন্তু বর্তমান প্রেক্ষিতে 2024 সালে এসে এই ব্যক্তিগত জনপ্রিয়তার ব্যাপারটা আগের থেকে অনেক ব্যাপকতা পেয়েছে, ইলেকশনের প্রয়োগ পদ্ধতিও পাল্টে গেছে, এবং আমরা সবাই যেটা জানি যে প্রতিষ্ঠানগুলির উপর যে নিয়ন্ত্রণ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির উপর নিয়ন্ত্রণ, সেটা আগের চাইতে অনেক বেশি এখন বেড়ে গেছে। ফলে এই ফ্যাক্টরসগুলিও ইলেকশনের ক্ষেত্রে বড় একটা নির্ণায়ক শক্তি হয়ে উঠেছে। ওকে, গৌতমবাবু, প্রদীপবাবু যেগুলো বললেন আপনি কতটা সহমত প্রকাশ করছেন এই জায়গাটাতে, আর প্রয়োগ পদ্ধতি পাল্টে যাওয়ার পেছনে মানে এটার ব্যাপারে আপনি কতটুকু সমর্থন করেন? পাশাপাশি যে প্রথম দফার ভোটের কথা বলছিলাম আমরা, প্রথম দফার ভোটের হার কম হবার কারণগুলো বেসিক্যালি কি কি, যেটা প্রদীপবাবু বলছিলেন তার সঙ্গে আপনি একমত কিনা, বা আপনার কোনো আলাদা কোনো মত আছে কিনা? কম বলতে আমরা যদি 2019 সালকে ধরি তাহলে কিন্তু কমটা কম হয়নি, এইভাবেই ভারতবর্ষের ট্রেন্ড। একমাত্র আমরা যদি আমি দেখলাম এখন 65% ভোট পড়েছে। এটা এই ভোটের এবারের প্রথম দফায় ভোট কতটা পড়েছে তা নিয়ে এখনো দ্বিমত রয়েছে, একদম সম্পূর্ণ তথ্য এখনো বেরিয়ে আসেনি। আমি যেটা আজকে পেলাম ওইটার থেকে কাউন্ট করলাম 69.19 থেকে কম বলা হচ্ছে। হ্যাঁ, একটু কম। আমার প্রসঙ্গ হলো যে উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, ভারতবর্ষে যদি কোনো রাজ্যে ম্যাক্সিমাম ভোট পড়ে সেটা হলো একমাত্র ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল। বামফ্রন্ট কিছু করুক না করুক, মানুষকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহ করেছে। আচ্ছা, এটা ওদের কৃতিত্ব। মানুষ যাক না যাক ত্রিপুরা রাজ্যে এবং ওয়েস্ট বেঙ্গলে, যদি ভোটাররাও না যায়, যে কোনো ভাবে ওরা ভোট কিন্তু কাউন্ট করেছে 80-90-র মধ্যে সবসময়। এই ট্রেন্ডটা কিন্তু আমাদের দুটো রাজ্যে, মানে মানুষ ভোট না দিলেও পার্সেন্টেজ এটা থাকতো, সেইটা আবার কংগ্রেস থাকুক বামফ্রন্ট থাকুক যেই থাকুক। এটা হলো আমাদের এই রাজ্যের বা ওয়েস্ট বেঙ্গলের একটা বিশেষত্ব। অন্য কোনো রাজ্যে কিন্তু মানুষ ওই ইন্টারেস্টেড যেটা হয় না। ত্রিপুরা রাজ্যে মানুষকে দেখা যায় 5টার আগে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এই জিনিসগুলো আছে, অন্য রাজ্যে এটা নেই। এখন প্রশ্ন হলো, ভারতবর্ষের যে রাষ্ট্র ক্ষমতায় আজকে যারা রয়েছেন, বা দল বিজেপিটাই তো মেইন, অন্যান্য যারা ওদের সঙ্গে অ্যালায়েন্স করে আছে, এখানে সবচেয়ে বড় কথা হলো সারা পৃথিবীতে ভারতবর্ষের বর্তমান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি এমন একটা ফেস ভ্যালু তৈরি করেছেন, ওনার প্রতি মানুষের যে একটা বিশ্বাস, এটা কিন্তু তৈরি করে ফেলেছেন। যেমন সে মানে চিন্তা করলে এগুলো আসলে অবাক হওয়ার মতো, যে রাষ্ট্রপ্রধানরা যখন এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যায়, সমস্ত প্রোটোকল ভেঙে নরেন্দ্র মোদী কোনো বিদেশি রাষ্ট্রে গেলে সেই দেশের রাষ্ট্রনায়করা কিন্তু এয়ারপোর্টে চলে আসে ওনাকে রিসিভ করতে। এমনও দেখা যায় কোনো রাষ্ট্রপ্রধান ওনার পা ধরে নমস্কার করছে। তাই এটা তো আমাদের একদিকে ভারতবর্ষের বিশাল গর্ব, আমাদের যারা এই দেশের নাগরিক, এটা 100 বার আমাদের রাষ্ট্রপ্রধানকে এইভাবে ইজ্জত দেওয়া হয়। পাশাপাশি যে কোনো দেশের আজকের দিনে যে প্রতিরক্ষা বিষয়ে যে বিভিন্ন দেশ, আজকে তো আমরা সবাই জানি বিভিন্ন রকমের যুদ্ধ বিগ্রহ নিয়ে পজিশন খুব খারাপের দিকে যাচ্ছে দিন দিন।
এগুলো তো আমাদের রাষ্ট্রপ্রধানের একটা গুরুদায়িত্ব দেখা যায়, ওনার কিছু কিছু কমেন্টস যায় বা আমাদের ভারতবর্ষের যে বিদেশ নীতি সেখানে স্থান পায়। এগুলো কিন্তু দেখে আজকে মানে ইন্ডিয়া জোটের যে অবস্থাটা, এখানে তেমন কোনো ব্যক্তি নেই যাদেরকে ফেস করে সারা ওয়ার্ল্ড বেসিস মানে রাজনীতিটা চলবে। তো ওই জন্য বর্তমান যে এনডিএ সরকারটা রয়েছে বা যে দল, এখনো নরেন্দ্র মোদীর প্রতি প্রচন্ড মানুষের একটা আস্থা বিশ্বাস রয়েছে। আর যেটা একটু আগে দাদাও বলছিলেন যে এসসি এসটি বা জাতিগত বা মাইনরিটি, সোশ্যাল মিডিয়াতে মানে পরিষ্কার দেখা যাচ্ছে যে মাইনরিটির একটা বড় অংশ, বিশেষ করে মহিলারা, এই যে 3 তালাকটা যাওয়ার পরে ওদের একটা বড় অংশ কিন্তু এখানে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আর মাইনরিটির একটা বড় অংশ দেখছে যে এই দলটা থাকলে আমাদের কিন্তু যে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবটা কিন্তু ওরাও পাচ্ছে। আজকে যদি একটা গ্যাসের লাইন দেয়, সে কোন দলের কোন মাইনরিটি, কি এসসি কি এসটি, এগুলো কিন্তু দেখা হচ্ছে না, প্রত্যেকে পেয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে। ওই জন্য মাইনরিটির কিছু কিছু মাঝে মাঝে দেখা যায় সাংবাদিকরা যখন মাইক্রোফোন নিয়ে ওদের সামনে যাচ্ছেন, ওনারা কিন্তু তখন এটা বলছেন যে আমরা যখন সুযোগ সুবিধা পাচ্ছি আমরা আগামী দিনে নরেন্দ্র মোদীকে চয়েস করব। এই জায়গাটা কিন্তু মানে পরিষ্কার বোঝা যাচ্ছে, যার জন্য আজকে ইন্ডিয়া জোট যে চিৎকার দিচ্ছে হঠাৎ করে ফার্স্ট ফেজ যাওয়ার পর, ওরা বুঝতে পেরেছে যে না, আমাদের পজিশনটা এখন বিভিন্ন প্রপাগান্ডার মাধ্যমে এটাকে জাতপাতে নিয়ে এসে এটাকে কোনোভাবে রিকভারি করা যায় কিনা, জাস্ট রিকভারির একটা রাস্তা চলছে। এখন এই যে জাতপাত বা বিভাজনের রাজনীতি, তো সেটা নিয়েও কিন্তু একে অপরের প্রতি অভিযোগ উঠছে যে কে কোথা থেকে শুরু হয়েছে, কে কোথা থেকে শুরু করেছে এই জাতপাতের রাজনীতিটা। প্রতিবাবু, আপনি কোনো কিছু এই ব্যাপারে প্রতিক্রিয়া আছে? অ্যাকচুয়ালি রাজনৈতিক বিশ্লেষণ তো নিরপেক্ষ বিশ্লেষণ হওয়া দরকার। এখানে কোনো নির্দিষ্ট দলের প্রপাগান্ডা করার ব্যাপার নয়। মানে আমার মত কি আছে, আমার কি অবস্থান আছে, এটা নয়। বিষয়টা হচ্ছে যে নৈর্ব্যক্তিকভাবে বস্তুভিত্তিকভাবে অবস্থাটা কি আছে সেটাকে বিশ্লেষণ করা। আমার কাউকে ভালো লাগতে পারে, সেটা আমি যদি কোনো দলের মুখপাত্র হিসেবে আসি তখন আমি বলতে পারি, কিন্তু এখন আমি যখন কথা বলবো আমি নিরপেক্ষ দৃষ্টিতে কথা বলবো। তো সেটা যদি হয়, এটা তো বললাম যে ভারতবর্ষের যে রাজনীতিটা আছে, মানে জনগণের কাছে যে রাজনীতি নিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে ধর্ম জাতপাত নিয়ে নেওয়া হয়। তো এখন বিরোধী আইএনডিআই জাতপাতের ব্যাপারটা এনেছে, বিজেপি ধর্মের ব্যাপারটা এনেছে। এখন ব্যাপারটা কি হচ্ছে, আগে জাতপাতের রাজনীতিটা যখন প্রাধান্য বিস্তার করেছিল, বিজেপি যেটা করেছে যে বিভিন্ন জাতপাতের মধ্যে যে বিভক্ত ছিল, তথাগত জাতপাতের মধ্যে যে হিন্দু ধর্মের সংস্কৃতির অন্তর্ভুক্ত মানুষরা ছিল, তাদেরকে একটা ছাতার তলায় আনার চেষ্টা করেছে। সেই জায়গাটা কি হয়েছে, মেরুকরণটা ওইভাবে হয়েছে, 80-20 যে মেরুকরণ, সেটা সরাসরি ঘোষণা করেছিল যে ওইরকম একটা মেরুকরণ হয়েছিল। এটা হচ্ছে রাজনীতির একটা অঙ্গ। আচ্ছা, তো সেটা যদি করা হয়, সেখানে তো মানে এখন যারা মানে আইএনডিআই জোটে আছে, যে দলগুলো আছে, তাদের ক্ষেত্রে সেটা একটা সমস্যা। তো তারা তো জাতপাতে রাখবে, এবং বিজেপি চাইবে না তত বেশি আমরা ধর্মের মধ্যে রাখবো, কারণ সংখ্যাগরিষ্ঠতা আনতে গেলে ধর্মভিত্তিক রাজনীতি করলে সেখানে সংখ্যাগরিষ্ঠতা বেশি আসবে। এবং একটা কথা কি হয়েছে যে যদি কেউ বলে যে কেউ সংখ্যালঘু তোষণ করছে, সেটার পক্ষে হ্যাঁ আমরা সংখ্যালঘু তোষণ করছি এই কথাটা বলা খুব মুশকিল, তাহলে সংখ্যাগুরু ভোট বাইরে চলে যাবে। কিন্তু যদি কেউ বলে যে তোমরা সংখ্যাগুরু তোষণ করছো, সেটা আমরা সংখ্যাগুরু তোষণ করছি, তাহলে সে কিন্তু সোচ্চারে কিন্তু সংখ্যাগুরু ভোটটা পাবে, কারণ সংখ্যাগুরু ভোট মানে তো বেশি। তো বেশির পক্ষে যে আছে তার পক্ষে কাজটা সহজ হয়ে যায়, সে বলতে পারে হ্যাঁ আমরা করছি, এই জন্য পড়ুয়া করি না। আমাকে বলা হচ্ছে আমি ধর্ম নিয়ে রাজনীতি করছি, হ্যাঁ করছি, বেশ করছি, কারণ আমি পড়ুয়া করি না, কারণ আমার এই রাজনীতির আমাকে বেশি লোককে আমার পক্ষে আনবে। আচ্ছা, আর যদি কেউ সংখ্যালঘুর পক্ষে রাজনীতি করতে হয়, সংখ্যালঘুর ব্যাপারটা যদি আনতে হয় তাদের পক্ষে, সে কিন্তু অনেক সন্তর্পণে আনতে লাগে। কারণ যদি সংখ্যাগুরুর কাছে মেসেজটা যায় সে আসলে সংখ্যালঘু তোষণ করছে, তখন তার বিপক্ষে যাবে, ফলে কাজটা কিন্তু তখন অনেক কঠিন হয়ে যায়। ঠিক আছে, এবার আমি মূল বিষয়টাতে আসি। আমরা তো মানে আজকে ইলেকশনের বিষয়টা নিয়ে কথা বলছি। সামগ্রিকভাবে এবার যেটা হয়েছে যে আসলে মিডিয়ার তো প্রপাগান্ডার ব্যাপার আছে, এই যে অ্যানালিসিস আছে, সেফোলজিস্টরা আছে, এদের যে এই যে মানে তৈরি করা যে ন্যারেটিভ বা পারসেপশন তৈরি করার যে বিষয়টা, সেটা কিন্তু এখানে একটা প্রধান বিষয় হিসেবে থাকে। যেমন অ্যাকচুয়ালি পলিসিটা কি আছে, এবার পলিসি কি আছে, যেমন বিজেপি 370-400+ এই যে পলিসিটা আছে, এই পলিসিটা কিন্তু সেফোলজিস্টরা জেনে নিয়েছে। এবার ধাপে ধাপে কিন্তু এটা বেড়েছে, প্রথম 300, তারপর 325, তারপর 340, তারপর 300, এখন 399 চলে গেছে। যে ধাপে ধাপে বাড়িয়ে নেওয়া হয়েছে, সেটা জনমানুষের প্রতিফলন কতটা আর কতটা হচ্ছে প্রপাগান্ডা, এই বিষয়টা নিয়ে বিতর্ক থেকেই যায়।
তারপরেও বলছি যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটই তো কম পড়ে, তবু বলছি সংখ্যাগরিষ্ঠ মানুষের ব্যক্তি হিসেবে সমর্থন নরেন্দ্র মোদীর দিকে বেশি আছে, নিঃসন্দেহে বেশি আছে। যদি কোন ব্যক্তিটি পছন্দ যদি পরপর পরপর ধরি আমরা, তাহলে মোদী 1 নম্বরে আছে, তার অনেক পেছনে রাহুল গান্ধী আছে। কিন্তু এই যে বিষয়টা তৈরি করা, এই যে মানে কতটা আসন পাবে, ওই টার্গেটের কাছাকাছি কিন্তু সব মানে এইগুলি এজেন্সিগুলি পৌঁছে যাচ্ছে এবং ধাপে ধাপে পৌঁছে যাচ্ছে, এটা প্রোপাগান্ডা আছে। কিন্তু এখনো যা পরিস্থিতি আছে, 102টি আসনে যাই বলে থাকুক, এনডিএ জোট যাই বলে থাকুক, এখনো যা পরিস্থিতি আছে সামগ্রিকভাবে দেখতে গেলে সবটাই আসলে এনডিএর অনুকূলেই আছে। এবং কতটা পাবে সেটা হচ্ছে তর্ক সাপেক্ষ, সেটা তর্ক সাপেক্ষ, এবং সেটা এই মুহূর্তে এক একজন এক এক রকম মতামত বলতে পারে। কিন্তু সামগ্রিকভাবে পরিস্থিতি এখনো এনডিএর অনুকূলে আছে, পরিবর্তন হবে এরকম কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। ঠিক, আমরা যদি জাতীয় স্তর থেকে নেমে একটু আমরা পূর্ব ত্রিপুরা আসনের দিকে চোখ রাখি, যেহেতু ত্রিপুরা রাজ্যের দুটো আসনে দুদিন ভোট হচ্ছে, প্রথম দফায় পশ্চিম ত্রিপুরা হয়ে গেছে, এবং পূর্ব ত্রিপুরার ভোট প্রচারে এখন কে এগিয়ে আছে বলে আপনারা মনে করছেন? গৌতম বাবু, আপনার কাছে আসি প্রথমে। এবং শাসক এবং বিরোধীদের যে প্রচার করছেন, এবং সেই পশ্চিম ত্রিপুরার ভোটের পর থেকে, প্রথম দফার ভোটের পর থেকে কোন ইস্যুগুলো গুরুত্ব পাচ্ছে বলে আপনারা দেখছেন? বিশেষ করে ত্রিপুরা রাজ্যের হিসাবে শুরু থেকেই কিন্তু বর্তমান যে সরকার বা বর্তমান যে দলীয় যে দলের সরকারটা চলছে, ওদের পক্ষেই প্রচারটা সবসময় জোরালোভাবে আছে। আর এনডিএ জোটের যে ত্রিপুরা রাজ্যের যে এফেক্টটা, যে কংগ্রেস সিপিএম এক হয়ে যাওয়া, আইএনডিএ, এটা কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ খুব বেশি মেনে নেয়নি। আচ্ছা, এতে করে এখনো প্রচার যেটা চলছে, প্রত্যক্ষভাবে বর্তমান বিজেপি পার্টিটার প্রচারটাই সবচেয়ে বেশি হচ্ছে। সিপিএম বা কংগ্রেস দল যেটা করছে তার কিন্তু খুব বেশি এটা প্রভাব সাধারণ মানুষের মধ্যে খুব বেশি নেই। আচ্ছা, আর এখানেও বিশেষ করে জনজাতিদের যে ভোট ব্যাংকটা রয়েছে, এখানেও একটা সমাজপতিদের ত্রিপুরা রাজ্যে একটা প্রভাব কিন্তু রয়েছে। তো সমাজপতিরা তো সেই রাজামল থেকে এদের একটা আলাদা গুরুত্ব ছিল, এগুলো এই রাজ্যে সবসময় আছে, আগামী দিনেও চলবে। পাশাপাশি যে যারা উপজাতি অংশের, জনজাতি অংশের যেই ভোটাররা রয়েছে, ওদের কিন্তু ওই সেম ভাবে সুযোগ সুবিধাগুলো বিভিন্ন সময় যে সবার যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার, এগুলো মোটামুটি পেয়েছে। ওই জন্য আমার মনে হয় না বর্তমান যে বিরোধী দলের যে প্রচার, মানে খুব বেশি তেমন তাদের কিন্তু প্রচার নেই। আচ্ছা, বিরোধীদের খুব বেশি প্রচার নেই, ম্যাক্সিমাম প্রচারটা দলের এই গরমের মধ্যেও দেখা যায় মানুষও আসছে, এবং বিরোধী মানে বর্তমান দলের যারা রয়েছে ওনারা প্রচুর পরিমাণে বিভিন্ন প্রোগ্রাম নিচ্ছে, যেটা আমরা সমাজ মাধ্যমে বা আমাদের এই বিভিন্ন মিডিয়াতে দেখছি, আপনাদের নিউজ মিডিয়াগুলোতে পরিষ্কার দেখা যাচ্ছে যে সরকার পক্ষটাই প্রচুর পরিমাণে এগিয়ে আছে। ওকে, বৈদ্যবাবু, যে ইস্যুগুলোর কথা বলা হচ্ছে, এবং পূর্ব ত্রিপুরা আসনে যখনই ভোট হয় তখন এই যে জনজাতিদের উন্নয়ন একটা বিরাট বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় রাজ্যে, এই ইস্যুটাই বিরাট বড় ফ্যাক্টর হয়। এবং জাতীয় স্তরে যে ইস্যুগুলি থাকুক না কেন, সেগুলো আলোচিত যতটাই হোক না কেন, বাকি যে আলাদা রাজ্য, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এইসব ধরনের আলোচনাগুলো বেশি হয়। এখন বাম কংগ্রেসের জোট এবার একটা আলোচিত হচ্ছে, এবং ত্রিপাক্ষিক চুক্তিও আলোচনায় রয়েছে। কি মনে করছেন? বাম কংগ্রেসের জোট যেমন বিজেপি সমর্থক আলোচনা করছে, এমন সিপিএম এবং কংগ্রেস সমর্থকরা ওই তিপ্রামথা এবং বিজেপির জোট নিয়ে আলোচনা করছে। দুটোই পরস্পরের কাছে অশুভ আতাত, কিন্তু যারা করছে ওরা বলছে আমাদের এটাই প্রগতির স্বার্থে আমরা করছি। ঠিক আছে, পুরো ব্যাপারটা আপেক্ষিক। আচ্ছা, কারা বলছে, যেমন বাম কংগ্রেস জোট নিয়ে মানুষের বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, কারা বলছে? যারা বলছে বিজেপি সমর্থক যারা, ওরা বলছে। আবার সিপিএম বা কংগ্রেসের সমর্থক যারা, এরা বলছে যে মানুষ অসন্তুষ্ট তিপ্রামথা এবং বিজেপির আতাতের কারণে। ঠিক আছে, বাস্তবতা কি হচ্ছে? বাস্তবতা হচ্ছে যে কারণে ওই যে আঞ্চলিক সম্প্রদায় ভিত্তিক দলগুলির প্রতি আনুগত্য, তার লিডারের প্রতি, ঠিক সেরকম ভাবেই ত্রিপুরাও তো এরকম একটা আনুগত্য তৈরি হয়েছে। যেমন তিপ্রামথা, সাধারণ মানুষের সমর্থনটা কি? রাজতন্ত্রের প্রতি সমর্থন, মানে ফিরিয়ে আনা হয়েছে। 2019-এ যখন ইলেকশন হয়েছিল তখন কিন্তু তিপ্রামথার বর্তমান সুপ্রিমো ছিলেন কংগ্রেসের সভাপতি, এবং আরেক বোন বা দিদি সম্ভবত দাঁড়িয়েছিলেন ইলেকশনে। তখন কিন্তু রাজতন্ত্রের ওই আওয়াজটা আসেনি।
তখন তো জিতে যাওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে সেটা হয়নি। কারণ হচ্ছে তখন সেভাবে তোলা হয়নি, পরিকল্পিতভাবে তোলা হয়েছে রাজানুগত্য, মানুষের মধ্যে সুপ্ত ছিল বিষয়টা, এবং সেটাকে তুলে ধরা হয়েছে এবং তিপ্রামথাকে তৈরি করা হয়েছে। এখন সেটা যুক্ত হয়েছে। তো মূল ব্যাপারটা হচ্ছে সাধারণভাবে যদি সার্ভে করা হয়, আমি যতটুকু আমার ক্যাপাসিটিতে আছে ততটুকু আমি বিভিন্ন জায়গায় প্রত্যন্ত যে চেষ্টা করেছি সাধারণ মানুষের মত নেওয়ার, এবং আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে বা সমাজ মাধ্যমে অন্যান্য যে সেগুলো তো আছে, মানে প্রিন্ট মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে যে সার্ভেগুলি করা হচ্ছে সেগুলো আমি চেষ্টা করছি ফলো করার এবং ব্যক্তিগত করার চেষ্টা করছি, ব্যক্তিগতভাবে করার। সাধারণভাবে যখন মানুষকে জিজ্ঞেস করা হয় সমস্যাগুলো কিন্তু বলা হয়, যেমন রেগার কাজ পাচ্ছে না, আগের মতো কাস্টমার আসছে না, রাস্তার ধারে যে দোকানগুলো নিয়ে বসছে, সবজির পসরা নিয়ে বসছে, দোকান পাচ্ছে মানে বিক্রি হচ্ছে না, বিক্রি বাটা কমে গেছে, এই সাধারণ সমস্যা কিন্তু লোকে বলছে। কাছে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পাওয়া যায় না সেটাও বলছে। সমস্যার লোক কথা কিন্তু লোকে বলছে, সমস্যা শুরু হয়েছে ব্যাপারটা এরকম নয়। কিন্তু তারপরে যখন বলা হচ্ছে কাকে তোমরা সাপোর্ট করবে, তখন কিন্তু ওদের সাপোর্টটা কিন্তু চলছে বুবাগ্রার দিকে। ওই যে একই ব্যাপার, সারা ভারতে যেমন সমস্যা মানুষের আছে কিন্তু সাপোর্টটা ঠিক নির্দিষ্ট হয়ে আছে, এখানেও সাপোর্টটা নির্দিষ্ট হয়ে আছে। অর্থাৎ এখানে মূলত আবেগের জায়গাটা অনেক বেশি, যুক্তির থেকে আবেগের জায়গাটা অনেক বেশি, এবং বাস্তবতা হচ্ছে এই আবেগটাকে কিন্তু মানে অপোজিশন ভাঙতে পারছে না, এবং তাদের সেভাবে কিন্তু সাধারণ মানুষের মধ্যে মানে সেই ইসে নেই, পেনিট্রেশন নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে বলা হচ্ছে যে গণমুক্তি পরিষদকে ভেঙে আজকে তিপ্রামথা তৈরি হয়েছে। তো গণমুক্তি পরিষদের সত্যি যদি আদর্শগত ভিত্তি থাকতো তাহলে তো তিপ্রামথায় এদের সামিল হওয়ার কথা ছিল না। ক্ষুব্ধ হলে বসে যেতে পারতো, কাজ করব না, ক্ষুব্ধ হয়ে যেত। কিন্তু সম্পূর্ণ বিপরীত মতাদর্শের একটা সংগঠন তৈরি করা হয়েছে, মূলত এনজিও ভিত্তিক একটা সংগঠন তৈরি করা হয়েছে, তাতে এতগুলো লোক সামিল হয়ে গেল। অর্থাৎ তাদের মধ্যে সুপ্ত রাজানুগত্য যেটা ছিল, মানে ওই ফিউডাল যে কনসেপ্ট গুলো আছে, সামতান্ত্রিক বোধগুলি আছে, যেভাবেই থাকুক, সেগুলি ভাঙার কিন্তু কোনো চেষ্টা অ্যাকচুয়ালি সিপিএম বা গণমুক্তি পরিষদ থেকে করা হয়নি, এবং সেটাকেই মূলধন করে কিন্তু তিপ্রামথাকে তৈরি করা হয়েছে, এবং সেটাকে মূলধন করেই কিন্তু এখন তারা এই গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের আওয়াজটা রেখেছে। বা আওয়াজ পাল্টে অন্য কিছু আওয়াজে গেল, খুব বেশি সংখ্যায় যে তাদের মধ্যে ভাঙন হয়েছে বাস্তবত সেটা নেই। কিন্তু এখন বিশেষজ্ঞরা তো বলছেন বা যারা দেখছেন যে তিপ্রামথার যারা তিপ্রামথার প্রতিষ্ঠাতার সঙ্গে যারা ছিলেন, অ্যাডভাইজারি যারা ছিলেন এবং ওনার আশপাশে যাদের দেখা যেত, ওনারা কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনোভাবে বিক্ষোভ ধরেছে। যতই থাকুক সাধারণ মানুষ কি মানে সাধারণ জনজাতি ভিত্তিক যে মানুষগুলি, ওরা কি চলে গেছে? বাস্তবতা ইলেকশন হলেই বোঝা যাবে, ব্যাপারটা বোঝা যাবে। কিন্তু আমি যতটুকু দেখেছি যে সাধারণভাবে 1 বছর আগে যারা তিপ্রামথার সমর্থক ছিল তাদের মধ্যে তারা এখন আবার পাল্টি খেয়ে গেছে, এরকম সংখ্যা কম। তত সংখ্যা নয় যত সংখ্যা একটা অবস্থাকে পাল্টে দিতে পারে, একটা ইলেকশনে জিতিয়ে যেতে পারে। মানে জোট প্রার্থীকে জিতিয়ে দেওয়ার মতো ওই শিফটিংটা হয়েছে কিনা তাতে সন্দেহ আছে। কিছু সংখ্যা হয়তো গেছে, নেতৃত্বের মধ্যে অনেক অদল বদল হতে পারে, কিন্তু তিপ্রামথার অস্তিত্ব হচ্ছে সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন দিয়ে। তার পাশে কে বসে আছে পাশের চেয়ারে সেটা বড় বিষয়ই নয়, একজন ভিত্তিক। প্রতিটি দলই এরকম ভাবে তৈরি হয়েছে, মানে একমাত্র সিপিএম এবং আগের পূর্বতন বিজেপি ছাড়া আর 1-2টা দল ছাড়া বেশিরভাগ কি হচ্ছে পরিবার ভিত্তিক দল, সবাই পরিবার ভিত্তিক দল। তো এখন এই যে পরিবারতান্ত্রিক রাজতান্ত্রিক যে দলগুলো আছে, এদের আনুগত্যটা হচ্ছে মূলত আবেগ নির্ভর। সেখান থেকে শিফটিং হওয়াটা খুব কঠিন হয়ে যায় যদি না বড় কোনো উল্লম্ফন হয়, বড় কোনো বিরাট ব্যাপক কোনো প্রচার হয়। সেরকম প্রচার তো জোটের থেকে হচ্ছে না। কিন্তু সে অর্থে তো আমরা বিজেপির যে জনজাতি মোর্চা যে নেতৃত্বরা, এমন সেই নেতৃত্বদেরও আমরা দেখছি নীরব ভূমিকায় রয়েছে। গ্রাসরুটে কি আছে, গ্রাসরুটের ওয়ার্ড কি আছে? নীরব ভূমিকা, ঠান্ডা করে বসে নীরব হয়ে থাকলে কি যায় আসে? গ্রাসরুটে কি আছে? প্রচার প্রপাগান্ডা যে আছে সেখানে ধারে কাছে তো থাকতে পারছে না। ইন্ডিয়া জোট আমরা পত্রিকায় দেখছি, মিডিয়া দেখছি, কিন্তু বাস্তবে ফিল্ডে গেলে পরে আমরা দেখছি যে কতখানি ব্যবধান। তিপ্রামথা এবং বিজেপির জোটের যে প্রচারটা আর আইএনডিএ জোটের প্রচারের বাস্তব ব্যবধানটা অনেক বেশি। তো মানুষের যে কনফিডেন্সটা, এই যেমন পশ্চিম ত্রিপুরায় ইলেকশনটা হলো, মানুষ কনফিডেন্সটা পাবে কোথা থেকে? কনফিডেন্স তৈরি করতে হলে যে ব্যাপকভাবে প্রচার প্রপাগান্ডা নিয়ে যেতে হয়, এটা তো করা হয়নি। তো এখন বলা হচ্ছে যে মানুষ নীরবে তৈরি হচ্ছে আমাদের ভোট দেওয়ার জন্য, নীরব বিপ্লব। কিন্তু বাস্তবে সেটা হয় না, অত সহজ না ব্যাপারটা। যে পরিশ্রমের মধ্য দিয়ে রিগেইন করতে হয়, পরিস্থিতিটাকে আবার নিজেদের নিয়ন্ত্রণে আনতে হয়, সেই পরিশ্রম করা, সেই কর্মী বাহিনী তৈরি করা, কমিটেড কর্মী বাহিনী তৈরি করা, এবং শেষ পর্যন্ত যুঁজা, প্রতিরোধ করা,
শুধুমাত্র ঘরে বসে মানে প্রতিবাদ করা নয়, প্রতিরোধ করা, প্রেস কনফারেন্স করে তীব্র নিন্দা জানানো নয়, দিনের শেষে ইলেকশনের নামে প্রহসন হয়েছে বলে একটা মানে মিটিং করে সবাইকে জানিয়ে দেওয়া নয়, বাস্তবত তাকে প্রতিহত করা। যদি তুমি মনে করে থাকো ইলেকশন ঠিকভাবে হচ্ছে না, রাস্তায় দাঁড়িয়ে তো প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ নয় প্রতিরোধ করতে হবে। এই কাজটা তো করতে পারছে না, তো সাধারণ মানুষ কনফিডেন্সটা পাবে কোথার থেকে? সমর্থকরাই কনফিডেন্স পাবে না যে এলা তো জিতবে না, আমি রাস্তায় বেরিয়ে আমার চেহারাটা দেখে কি লাভ, শত্রু হয়ে কি লাভ। এই অবস্থান থেকে সরে যায়। রামনগর কেন্দ্রে 1.5% ভোট বিধানসভা ক্ষেত্রে কম পড়েছে, লোকসভায় 1.5% বেশি পড়েছে। এই ব্যবধানটা কেন হলো? এই যে 69-70% ভোট হয়েছে সম্ভবত রামনগরে, বাকি ভোটটা কেন হলো না? যায়নি কারা ভোট দিতে? এই বিষয়টা তো বুঝতে হবে, কেন যায়নি। এই মানে সবসময় এরকম হয়। আগে যখন সিপিএম ক্ষমতায় ছিল, বামফ্রন্ট ক্ষমতায় ছিল, তখন দেখা যেত মিউনিসিপ্যাল ইলেকশন হলে সব জিতে যেত, পঞ্চায়েত ইলেকশন সব জিতে যেত। পরিস্থিতি এখন পুরো পাল্টে গেছে। এই যে সব জিতে যাওয়ার যে ব্যাপারটা আছে, বিধানসভা ইলেকশন এলে সবাই নড়ে চড়ে বসে, আর অন্যান্য ইলেকশনের সময় কি হয়, যে স্ট্যাটাস কো বজায় থাকে, যে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকে। এই যে অবস্থাটা থাকে কারণ হচ্ছে যে ওই সময় দেখা যাচ্ছে মানুষ বুঝেই না যে কোনো পরিবর্তন হবে। এখন পরিবর্তনের সম্ভাবনা যদি না থাকে, তাহলে সমস্ত অবস্থাটা শাসক পক্ষে চায়, মানে বিরোধী পক্ষের দিকে মানুষের এটা যায় না, অবস্থানটা যায় না। ওকে, গৌতম বাবু, এই জায়গাটাতে আপনি কি মনে করেন, এই যে কতটা ফ্যাক্টর হতে পারে এই জনজাতি যে নেতৃত্বরা অনেকেই আছেন, বলছেন যে অনেকেই নীরব ভূমিকা পালন করছেন, তিপ্রামথার অনেক নেতৃত্বরা বিক্ষুব্ধ রয়েছেন, এবং তিপ্রামথার অনেক নেতৃত্বরা দল থেকে বেরিয়ে এসে অন্যান্য দল আবার অন্যান্য দলে যোগদান করছেন, অনেকেই নীরব ভূমিকা পালন করছেন, বাড়িতে বসে গেছেন বা নিজের দলের বিরুদ্ধেই প্রচার করছেন। এগুলো কতটা ফ্যাক্টর হতে পারে পূর্ব ত্রিপুরা ভোটে? এগুলো প্র্যাকটিক্যালি ব্যক্তিকেন্দ্রিক কিছু ঘটনা ঘটে রাজনৈতিক প্রেক্ষাপটে। কোনো একটা ব্যক্তি যখন তার পাওয়ারটাকে পায় না, মানুষ কি করে, পলিটিক্যাল সাইডে যায়, সরকার পক্ষে যায়, কেন যায়? পাওয়ার এক্সারসাইজ করার জন্য, ব্যক্তি পাওয়ারটাকে এক্সারসাইজ করে ও নিজেকে প্রতিষ্ঠা করার জন্য। এবার যখন সে ওই ব্যক্তিত্বের ওই পাওয়ারটা না পায়, তখন সে অটোমেটিক্যালি অন্যভাবে বিভ্রান্ত হয়ে যায়। ধৈর্য ধরে যে বসে থাকা, আর ওরা তো কেউই তো প্র্যাকটিক্যালি রাজনীতিটা জনসেবার জন্য অনেকেই আসে না, আসে নিজের ক্ষমতাটাকে জাহির করার জন্য। মানে এটা যদি সাধারণভাবে যদি আমরা ভাবি, যেমন গণমুক্তি পরিষদ থেকে সবাই এসে, এটা কিন্তু বাস্তব। আর একটা সময় ত্রিপুরা রাজ্যে 60-এর দশকে 70-এর দশক যদি আমরা দেখি, নৃপেন চক্রবর্তী, দশরথদেব, তারপরে আমাদের বৈদ্যনাথ মজুমদার বা এই ধরনের যারা তখনকার সময় খুব ট্রাইবেল এরিয়াতে কাজ করত, 90-এর দশকের পর কোনো বামফ্রন্ট এই যে জনজাতিদের ভোটটাকে বা জনজাতি শ্রেণীর লিডারশিপটাকে তৈরি করার জন্য কিন্তু চায়নি। এবং ত্রিপুরার যে বামফ্রন্টকেও যদি আমরা ধরি, ওরা কিন্তু 90-এর দশকের পর কাউকে বানায়নি। আজকের দিনেও সেই লিডারশিপটাই এখনো রয়েছে, সেই 60-এর দশকে 70-এর দশকে যারা রয়েছে, ওরাই এখনো লিডারশিপটা ধরে রয়েছে, নিউ জেনারেশন লিডারশিপ তৈরি করেনি। যার জন্য আজকে বামফ্রন্টের ত্রিপুরা রাজ্যে যে কোনো রকমের মিছিল নেই, মিটিং নেই। আর এই রাজনৈতিক পরিস্থিতিতেও কিন্তু তারাই তৈরি করেছে। ওদের 5-10% ক্যাডার দিয়ে পুরো সিস্টেমগুলোকে চালিয়েছে, যার জন্য ওদের তাসের ঘরের মতো ফটাফট ভেঙে গেছে। গণমুক্তি পরিষদ আগে সিপিএম শুনতাম বা পত্রপত্রিকা সবকিছুতে, ইলেকশন আসার আগে আমাদের 20-র পর ত্রিপুরা রাজ্যে গণা শুরু। এই যে অহংকার, আমি কোনো কিছুই করিনি, আমি ওদেরকে লিডারশিপ দিইনি, ওদেরকে সেই ক্ষমতায়ন করিনি, মুষ্টিমেয় কয়েকজনকে দিয়ে ওই লিজ দেওয়ার মতো। আগের দিনে যেমন লিজ দিয়ে দিত, বা আমাদের ওই জমিদার টমিদার বানিয়ে দিয়ে রাজনীতি হতো, ঠিক একই কায়দায় 90-এর দশকের পরে কিন্তু এটা করাতে হয়েছে কি, মানুষ এখনো বিভ্রান্ত। তো যার জন্য তিপ্রামথা এসে সবাই রাজার সঙ্গে চলে গেছে, আবার তিপ্রামথা ভেঙে গেছে, কেউ কেউ এখন আবার বিক্ষুব্ধ হচ্ছে। এটা অল্প কিছু সংখ্যক লোক এদিক থেকে ওইদিকে যাচ্ছে, ওই দিক থেকে এদিকে, এইগুলো স্বাভাবিক রাজনীতির, এটা একদম স্বাভাবিক একটা নেচার। একটা খবর এই মুহূর্তে রয়েছে আমাদের কাছে, যেটা হচ্ছে ভোট বয়কটের মানে খবর রয়েছে। সেটা হচ্ছে রিয়াং পরিবারে অধ্যুষিত, বেশিরভাগ রিয়াং পরিবার সেখানে, পানিসাগর বিধানসভার থুংছড়াই এডিসি ভিলেজের শেষচন্দ্রপাড়া, সেই পাড়ার বাসিন্দারা, ভোটাররা ভোট বয়কট করছে। পানীয় জলের অভাব, তাদের পাড়ায় পানীয় জল নেই, রাস্তার অভাব, এগুলো না পেলে ভোট বয়কট করা হবে। এখন কথা হচ্ছে যে শেষ দুদিন আগে, ভোটের দুদিন আগে তো এগুলো সম্ভব নয়, না পানীয় জল পৌঁছানো সম্ভব, না রাস্তা করা সম্ভব। তাহলে এই মুহূর্তে ভোট বয়কটটা করার পেছনে কি ধরনের রাজনীতি থাকতে পারে?
এটা স্থানীয় বিক্ষোভ তো হতে পারে, স্থানীয় বিক্ষোভ হতে বিক্ষোভ হলে পারে। এটা আগে আগে হওয়া প্রয়োজন ছিল না যখন ভোট ঘোষণা হয়, কিন্তু ঠিক ভোট গ্রহণের দুদিন আগে। এখন ব্যাপারটা হচ্ছে যেমন মণিপুরে তো যেহেতু রিয়াং ক্যান্ডিডেট রয়েছে আইএনডিআই জোটের, যেহেতু রিয়াংদের সঙ্গে বলা হয় রাজ পরিবারের একটা দূরত্ব রয়েছে রিয়াং বিদ্রোহের জন্য, তো সেই জায়গায় দাঁড়িয়ে রিয়াং অধ্যুষিত এলাকা ভোট বয়কট, এটা কি অন্য কোনো ইঙ্গিত বহন করছে? এই যে মানে সিপিএম থেকে দাঁড়িয়েছেন তো রাজেন্দ্র রিয়াং, রিয়াং সমাজেরই, তো এই রিয়াং সমাজের একজন দাঁড়িয়েছে, মানে সেই তো একই ব্যাপার, সম্প্রদায় ভিত্তিক যে ব্যাপার আছে না। এখন রিয়াংরা, রাজেন্দ্র রিয়াং যে দাঁড়িয়ে, রিয়াং আমাদের রিয়াং। বাস্তবত কি হয় যে আসলে মানুষ যখন শাসন ক্ষমতায় বসে তখন সে কোন ধর্মের কোন জাত সেটা বড় থাকে না, শাসক সবসময় শাসক। আচ্ছা, কিন্তু এখনো ভারতবর্ষে ব্যাপারটা এরকমই সেন্টিমেন্টটা আছে যে আমার সম্প্রদায়ের একটা লোক গেছে মানে হচ্ছে আমি পেয়ে গেছি, কিন্তু আমি পাওয়া আর আমার সম্প্রদায়ের লোকটার পাওয়া দুটো এক নয়। শাসকের পাওয়া শাসক বুঝে নেয়, সাধারণ মানুষ যে তিমিরে সে তিমিরেই থাকে। আজকে একজন জনজাতি সম্প্রদায়ের মানুষ যদি সমতা সর্বোচ্চ শিখরেও যায়, শিখরে যাওয়ার পর কিন্তু শাসকের অংশ হয়, সে কিন্তু জনগণের অংশ থাকে না। এই বিষয়টা সাধারণ মানুষ এখনো উপলব্ধি করতে পারে না। এই জন্য কি হয় যে আমার সম্প্রদায়ের থেকে, আমার ধর্মের থেকে কেউ গেছে কিনা সেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়ে থাকে। এতে তার যে আখেরে লাভ হয় না সেটা সে বোঝেও বোঝে না, দীর্ঘদিন সময় উপলব্ধির পরেও সেই অবস্থায় মানুষ এখন আসতে পারেনি। ভোট বয়কট তো নাগাল্যান্ডে হয়েছে, মণিপুরে হয়েছে, ভোট বয়কট করা হয়েছে, এবং তাতে কি সমস্যার সমাধান হবে জানি না, কিন্তু এটা হচ্ছে একটা বিক্ষোভের প্রকাশ সেটা থাকে। কোনো কোনো ক্ষেত্রে সংগঠিতভাবে সেটা হয় যে আলটিমেট প্রকাশ, যে আমার কথা কোনোভাবেই কেউ শুনছে না, আমি যদি এই বয়কটটা করি তাহলে আন্তর্জাতিকভাবে আমার কথাটা হয়তো বাইরে মানে প্রচারিত হবে। অন্য ভোটারদের কাছে কোনো ধরনের ইঙ্গিত বা ইশারা যায় কিনা, এবং সেটাতে অন্য ভোটারদের উপর কোনো প্রভাব পড়ে কিনা এই ধরনের ভোট বয়কট? এটা তো নির্ভর করে পুরো ব্যাপারটা। আচ্ছা, যেমন অনেক সংগঠিতভাবে ভোট বয়কট হয়েছে মণিপুর এবং নাগাল্যান্ডে, তার একটা প্রভাব পড়েছে, কিন্তু এখানে একটা নির্দিষ্ট পাড়া, গ্রাম বা 4-5টা গ্রাম মিলে যদি কোনো একটা বয়কট হয়, তার প্রভাব কতটা পড়বে আর তা স্থানীয় ভিত্তিতে হচ্ছে নাকি কোনো সংগঠিত ভিত্তিতে হচ্ছে, বা কোনো বাইরের কোনো শক্তির এখানে কোনো ভূমিকা আছে কিনা, এটা বলা খুব মুশকিল। সাধারণত ওই রকম ভাবে যখন ইনস্ট্যান্ট কোনো একটা রিয়াকশন হয় তখন স্থানীয় দাবি, স্থানীয় প্রভাবটাই বেশি থাকে। এটা বিস্তৃত আমি বলতে পারছি না, কিন্তু আমি মানে যে ঘটনাগুলি ঘটেছে এগুলি ধরে বলতে পারি যে কোনো কোনো জায়গায় এরকম হয়, ছত্তিশগড়ে বা ইসেতে কি বলে ওই ঝাড়খণ্ডে মাওবাদী অধ্যুষিত অঞ্চলে ওরা মানে ঐতিহ্যগতভাবে অনেক জায়গাতে ভোট বয়কট করা হয়। এটা হচ্ছে নীতিগত প্রশ্ন, এটা কৌশলগত নয়, ওরা নীতিগতভাবে ভোট বয়কট করে। মানে মাওইস্ট বেল্ট যেটা আছে সেখানে যেখানে যতটুকু প্রভাব আছে ওদের সেটা করে, সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে স্থানীয় রাস্তার দাবিতে কিংবা পানীয় জলের দাবিতে ভোট বয়কট করে, এটা কৌশলগত ব্যাপার, ওদের নীতিগত বিরোধিতা নেই, কৌশলগত বিরোধিতা করে। মণিপুর নাগাল্যান্ডও মূলত কৌশলগত বিরোধিতা হয়েছে, কারণ কোনোভাবে তাদের বক্তব্য যেতে পারছে না শাসকের কাছে, মেইন মিডিয়াতে যেতে পারছে না, মেইন স্ট্রিম মিডিয়াতে, এজন্য ওরা এই রাস্তা নিয়েছে। তো এটার খুব একটা যে মানে ত্রিপুরার যে বয়কট হয়েছে আমার মনে হয় না তার বিরাট কোনো প্রেক্ষিত আছে বলে। ওকে, গৌতমবাবু আপনি কি মনে করেন? পাশাপাশি এই প্রশ্নটার আপনার জবাবের সঙ্গে আরেকটা জিনিস যুক্তি চাইবো, যে ত্রিপুরার যে নির্বাচনের যে সন্ত্রাসের ইতিহাস রয়েছে এবং এবারের নির্বাচন কেমন দেখলেন আপনারা? বিরোধীরা এই যে ভীষণভাবে রিগিং, ছাপ্পা ভোট বা ভোটদানে বাধা, এবং বিশেষ করে পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলে একটা বিরাট বড় অভিযোগ বিরোধীরা করেছেন। পাশাপাশি শাসক দল বলছে যে সবগুলোই বিরোধীদের মানে মিথ্যে অভিযোগ এবং ভোট অবাধ হয়েছে, মানুষ ভোট দিয়েছে, বিরোধীরা পোলিং এজেন্ট দিতে পারেনি, তাদের জনপ্রিয়তা নেই বলে, মানুষ তাদের কাছে কর্মী সমর্থক নেই বলে। প্রথমত যে রাস্তা রোখো বা যে প্রসঙ্গটা এসে মণিপুরীদের ভোট বয়কটের, ভোট বয়কট, এগুলো একটা দুটো আঞ্চলিকভাবে হয়তো ওই দাদা যেটা বলছেন এটা ঠিকই, যে ওদের একটা মানে নিজস্ব যে চাহিদা এলাকার, এটা ইচ্ছা করলে আরো আগেও করতে পারতো, বা এটা তাদের জাস্ট হয়তো একটা প্রচারের জন্য একটা সুযোগ নিয়ে একটা জাতিগত একটা ভাব দেখালো। তো এটা খুব বেশি মনে হয় না ত্রিপুরা রাজ্যে এফেক্ট হবে, এবং 99% লোক এটা জানেও না। আর যেটা আপনি বলছেন যে দীর্ঘকালের যে ত্রিপুরা রাজ্যের যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, যেটা আমি প্রথম একটু বলতে চাইছিলাম, যেমন ওয়েস্ট বেঙ্গল ভোট হলো, দেখুন প্রচুর পরিমাণে মানে মার দাঙ্গা, এগুলো আমরা সবাই দেখছি সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন টিভি চ্যানেলে, পত্রপত্রিকাতে প্রচুর পরিমাণে উঠছে। এটা কিন্তু ত্রিপুরা রাজ্যেও ছিল। গত 23-এর ইলেকশনে আমরা দেখলাম যে এই জিনিসটার থেকে আমরা মানে নিস্তার পেয়েছি। আগে কি হতো,
আমরা এগুলো তো সবাই দেখেছি। আমরা যখন সাধারণ মানুষ হিসেবে আমরা যখন সমাজে থাকি, হুট করে দেখলাম হয়তো 1 মাস 2 মাস আগে থেকে ছোট ছোট বাজারগুলোতে একটা মানে জিগির উঠলো, এই চল চল চল, দৌড় দৌড়, মার মার, ধর ধর, একটা লাঠি নিয়ে দৌড়ঝাঁপ দিল, চাট করে সমস্ত বাজার সন্ধ্যা 7টার মধ্যে সব বন্ধ হয়ে যার যেমন বাড়ি চলে গেছে। জাস্ট এটা অন্য কিছু না, এটা এক ধরনের মানে পলিসিগত মানে আমরা যারা সমাজের নর্মাল থাকতে চাইতাম, আমাদের কাছে মনে হতো এটা একটা পলিসিগত কারণ, একটা প্রোপাগান্ডা তুলে দেওয়া, একটা সন্ত্রাসের ভাব ধরানো, মানুষকে একটা ভয়ভীতি চালু করে দেওয়া। ইলেকশনের 4-5 দিন আগে দেখা যেত যে ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল মিটিং, খুব হই 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 হই, বিশাল একটা মিছিল যাচ্ছে। এবার ওই সেই একই অবস্থা, এই কারো বাড়িতে বাড়ি দিল, গেটে বাড়ি দিল, এই সেই একটা প্রোপাগান্ডা উঠলো, এটা হই হই, যার যেমন বাড়িতে ঢুকে গেল। সন্ধ্যা 7টার পর মোটামুটি সমস্ত একটা নিঝুম একটা পরিস্থিতি কিন্তু আমরাও দেখেছি, সবাই দেখেছে ত্রিপুরাবাসী। হুট করে দেখা গেল একটা আগুনের গাড়ি যাচ্ছে, শোঁ 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 করে, কি হয়ে গেল হয়তো কিছু না, হয়তো ছোট্ট একটা ওই গ্রামের ভিতরে খড়ের ইয়ে থাকে, হয়তো আগুন লাগিয়ে দিয়েছে। মানে এটা মানে আপনি বলছেন আতঙ্কের পরিবেশ, আতঙ্কের একটা পরিবেশটাকে তৈরি করা। হুট করে রাত্রে 12টা-1টার সময় একটা বিশাল একটা আওয়াজ হয়ে বোম ফুটলো কটা, এই ধরনের একটা পরিবেশ তৈরি করে কিন্তু ইলেকশনটা আমরা দেখেছি হয়েছে। যেটা গত ইলেকশন বা বর্তমান যে 19-এর যে ওই দিনের 19 তারিখের যে লোকসভার ভোটটা, এগুলো কিন্তু আমরা ত্রিপুরা রাজ্য দেখিনি। এবার ভোট কেন্দ্রে এজেন্ট দিতে পারেনি, এটা হয়তো বা সব জায়গাতে আমরা দেখছি, বা আপনারা মিডিয়ারা অনেক দেখিয়েছেন, এটা হয়তো কিছু কিছু কিয়দংশে সত্য। আবার কোনো কোনো জায়গায় আমরা দেখেছি ভোট কেন্দ্রে এজেন্ট ছিল, এবার বিভিন্ন জায়গায় এজেন্ট দেওয়ার মতো লোকও ছিল না, যেটা আমি ওই দিনও একটু বলেছিলাম। আসলে কংগ্রেস সিপিএম এক জায়গাতে, আমি আমার একটা বুথে আমি দেখেছি, মানে এটা আমি পরবর্তী সময়টা একটু কান লাগিয়ে শুনলাম ঘটনাটাকে, লোকটা ছিল বিজেপি দলের লোক। আচ্ছা, এবার লোকটা কোনো কারণে, এই যে একটু আগে যেটা তিপ্রামাথার কথা বলছেন, হয়তো রাগ করে ও চলে গেছে, ও বিজেপি মানে কোনো কিছুই করে না, হুট করে ওই দিন যে কোনো ভাবে কংগ্রেস দলের থেকে ওকে বা সিপিএম থেকে ওকে এজেন্ট হিসাবে যেতে বলছে। তখন ওদের মধ্যে একজন বললো, কিরে তুই তো কি করে তুই কংগ্রেস দলের এজেন্ট হোস, তুই তো বিজেপি আমাদের দলের লোক, তুই আমাদের সংগঠনের তুই মেম্বার। এই নিয়ে মানে দ্বন্দ্ব হয়েছে, তারপর সেই লোকটা কিন্তু চলে গেছে। এবার এটাকে দেখলাম আবার কংগ্রেস দলের মুখপাত্র হিসেবে একজন বলছে যে আমাদের লোককে বের করে দিয়েছে। এমনও ঘটনা আছে। আসলে কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম, এটাও কিন্তু এবার বোঝা বড় দুষ্কর ছিল। মানে আমরা যারা সাধারণভাবে এগুলো ফলো করছি, যারা ডাইরেক্ট পার্টি করছে, যারা রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত, ওরা আমাদের থেকে আরো বেশি বলতে পারবে। কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে মনে হচ্ছে এই জায়গায় কনফিউশন। আমরা মাঝে মাঝে সাধারণ হিসেবে দেখি যে আরে কে কে কোন দল করছে, আমরা নিজেরাই তো বুঝতে পারছি না। ওকে, প্রদীপবাবু, আপনি কি মনে করছেন এই বিষয়টাতে, এই বিশেষ করে নির্বাচনী সন্ত্রাসের ইতিহাস আর এবারের নির্বাচন যেভাবে হয়েছে পশ্চিম ত্রিপুরা আসনে? আর আরেকটা বিষয় একটু জুড়ে দিই, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন যে পশ্চিমের পুনরাবৃত্তি হতে দেবেন না পূর্বে। এখন এটা উনি কিভাবে বলতে পারছেন? তাহলে কি উনি ধরে নিচ্ছেন যে ওনাদের কর্মী সমর্থক রয়েছে খুব বেশি পূর্ব ত্রিপুরাতে, সেই বিশ্বাস, এটা কি একটা হুঙ্কার, নাকি কর্মী সমর্থকদের মানসিক বুস্টাপ বলে মনে করছেন? খয়েরপুর এবং মজলিশপুরে কিছু বুথে কি যত সংখ্যক ভোটার তার চেয়ে বেশি ভোট পড়েছে? এরকম বিভিন্ন অভিযোগ আছে এরকম। এটা সত্যাসত্য আমি জানি না, ইলেকশন কমিশন থেকে কি বলা হয়েছে, কিন্তু অভিযোগ আছে কিন্তু যে যত সংখ্যক ভোটার তার চেয়ে বেশি ভোট পড়েছে। অর্থাৎ কোনো কোনো জায়গায় তো এটা হয়েছে, চাপ্পা ভোট হয়নি যে ব্যাপারটা এরকম নয়, তুলনামূলক কম হয়েছে। সবই জায়গায় কি হচ্ছে, আসলে নিরাপত্তা বাহিনী এবং অ্যাডমিনিস্ট্রেশনকে স্ট্রিক্ট থাকতে হয়েছে যাতে এরকম ঘটনা না ঘটে। কিন্তু মিউনিসিপ্যাল ইলেকশন আমার চোখের সামনে আমি দেখেছি কি হয়েছে। আজকে যারা নেতৃত্ব আছেন তারাও দেখেছি সরাসরি কিভাবে আটকে দিয়েছে, সেটা তো আমি দেখেছি, অভিজ্ঞতা আছে আমার। তো যা আছে বাস্তবতা সেটা তো বলতেই হবে। এবারও দেখেছি বিশেষ করে রামনগর অঞ্চলে বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়েছিল 5 জন 6 জন, মাঝে মাঝে পুলিশের গাড়ি আসছে, তখন ওদেরকে সরিয়ে দিচ্ছে, তারপর সরিয়ে যাওয়ার পর আবার আসছে। তো চেষ্টা তো ছিলই, এবং এগুলি মানে দলীয়ভাবেই করা হয়, নেতৃত্বের নির্দেশই করা হয়। এটা হয়েছে, এটা অস্বীকার করতে করলে এটা মানে মানে ভাবের ঘরে চুরি করা হবে, সত্যকে অস্বীকার করা হবে। এবং প্রচেষ্টা ছিল, প্রচেষ্টা সফল হয়েছে কতটা সেটা হচ্ছে আলাদা ব্যাপার। এবং আগেও প্রথমেই বলা হয়েছিল যে প্রত্যেকটা বুথে মানে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে 3000-এর কম যাতে ভোট থাকে, বিরোধী ভোট থাকে। এটা সঠিক বক্তব্য নয়, তো এই বক্তব্যকে কেউ সমর্থন করতে পারে না, কোনো শুভবুদ্ধি সম্পন্ন লোক। তো এরপরে দেখা গেছে যে মোটের উপর কিন্তু সেরকম বড় অভিযোগ কিন্তু বিরোধী পক্ষ থেকেও নেই।
এছাড়া ওদের সংগঠন যে দুর্বল সেটা তো অস্বীকার করার নয়, ওরা তো দুর্বল সংগঠনের কারণে বহু জায়গায় এজেন্ট দিতে পারেনি। আচ্ছা। এবং কোনো জায়গায় এজেন্টকে মেরে ধরে বের করে দেয়, এটা যেমন সত্য, এবং সেগুলি ওরা আটকাতে পারেনি সেটাও সত্য, ওদের সাংগঠনিক দুর্বলতার জন্য। এবং সাংগঠনিক দুর্বলতার জন্যই হয়তো পশ্চিম আসনে ওদের ভালো ফল হবে না। মূল ব্যাপারটা হচ্ছে এটা। এরপরে শাসক দল কি ভূমিকা রেখেছে, কতটা জোর করে ভোট করতে দেয়নি, এইসব ব্যাপার অভিযোগগুলি তো চিরাচরিত থাকবেই, তার কিয়দংশ সত্য হবে। কিন্তু আসল কথা হচ্ছে সমানে সমানে লড়াই হলে পরে কি হয় আমরা পশ্চিমবঙ্গে এখন দেখছি, কোথাও তৃণমূলের নেতা মার খেয়ে যাচ্ছে, কিন্তু এখানে তো এই ঘটনা হবে না, কারণ এখানে তাদের সেই শক্তি নেই পাল্টা কিছু করার। কিন্তু ওখানে কিন্তু সমানে সমানে টক্কর হয়ে যাচ্ছে বহু জায়গাতে। যদিও কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় আছে বলেও এটা একটা বড় পাওয়ার ওখানে বিজেপির, কিন্তু তারপরেও কিন্তু হচ্ছে যে এটার থেকে সিগন্যাল মানে সাইন যে কোন দিকে যাচ্ছে। সমানে সমানে টক্কর হতে গেলে তৃণমূল স্তরেও সমানে সমানে টক্কর হয়, অনভিপ্রেত ঘটনাগুলিও ঘটতে থাকে এবং দুপক্ষই সমানভাবে করতে থাকে ঘটনাগুলি, একতরফা হয় না। কিন্তু ত্রিপুরাতে বর্তমান ব্যাপারটা একতরফা আছে। একতরফা কেন আছে এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। যদি অবস্থার থেকে বেরিয়ে আসতে হয় বিরোধী পক্ষে, তাহলে প্রথম খুঁজতে হবে কেন একতরফা আছে। আমরা কেন কিছুই করতে পারছি না, এত বড় ক্ষমতা ছিল 25 বছর, তারপরে কেন আমরা এজেন্ট দিতে পারছি না, এই অবস্থা কেন হলো? তাহলে আমার কমিটেড কেউ ছিল না, সব ক্ষমতার সঙ্গে ছিল, ক্ষমতা যাওয়ার সঙ্গে সঙ্গে বিরোধী শিবিরে চলে গেছে। আজকে যারা বিজেপি তারা তো কংগ্রেসে ছিল, 1.5% ভোট ছিল যাদের, তারা এখন আজকে ক্ষমতায় আছে। কোথা থেকে এসছে? বেশিরভাগই তো এসছে কংগ্রেস থেকে শিফট হয়েছে, কারণ যখন দেখছে যে কংগ্রেসের থেকে ক্ষমতায় আসা যাচ্ছে না, সিপিএম বছরের পর বছর রাজত্ব করে যাচ্ছে, তখন তার থেকে ওরা শিফট করে গেছে। ফলে মতাদর্শগতভাবে অ্যাকচুয়ালি বিজেপি কংগ্রেসের খুব বেশি ডিফারেন্স নেই। যদিও ক্ষমতায় আসার পর অনেকভাবে চেষ্টা করা হচ্ছে আরএসএস তার নিজস্ব যে মতাদর্শ সেটা মানে করার, মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার, তারপরও দেখা যাবে যে বেশিরভাগ আসলে ক্ষমতার সঙ্গে আছে, ক্ষমতায় না থাকলে ওরা থাকবে না। তো এখন ক্ষমতার সঙ্গে থাকার পক্ষে লোক যদি বেশি থাকে, এটার থেকে পাল্টাতে গেলে তখনই পাল্টা যাবে যখন সংগঠিত নেতৃত্ব থাকবে। এই নেতৃত্ব যদি বিরোধী পক্ষ না থাকে, তাহলে শেষ পর্যন্ত অভিযোগই করতে লাগবে। আমরা দেখেছি বক্সনগর বা এতে যে বাই ইলেকশন হয়েছে, কোথায় যেন একটা হচ্ছে ধর্মপুরে, এদের কিছুই করার ছিল না, তো আগের কোনো প্রস্তুতিই নেই। তারপর এই আলোচনাটা আর দীর্ঘায়িত করতে পারছি না, প্রত্যেকবাবু আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। একটা বিষয় আমি তো বলি যে পূর্ব ত্রিপুরায় গত বছরও বলেছিল যে ইলেকশন ফেয়ার হয়েছে। পশ্চিম ত্রিপুরা বিস্তর অভিযোগ ছিল, 137টা বুথে আবার ইলেকশন হয়েছিল, আর ওদিকে পূর্ব ত্রিপুরায় কিন্তু কোনো অভিযোগ ছিল না। এরপরে দেখা গেছিল বোধহয় ভাগ হয়ে গেছিল, সিপিএম কংগ্রেসে ভাগ হয়ে গেছিল। যদি একজোট থাকতো তাহলে বোধহয় এদের সম্মিলিত ভোটটা বোধহয় বিজেপির থেকে বেশি ছিল, না কিছুটা কম হয়তো থাকতে পারে। যাই হোক, একদম মানে সমানে সমানে চলে এসেছিল। এবার পরিস্থিতিটা তীব্রামতা এবং বিজেপি একসঙ্গে আছে, তীব্রামতা ভীষণভাবে মানে জনজাতি সেন্টিমেন্ট নিয়ে আছে। তো এই অবস্থাতে ওইটা কিভাবে রিকভার করবে সেটা এখনো আমি বুঝতে পারছি না, যে মানে কংগ্রেস সিপিএম জোট কিভাবে সেটা মানে এই ব্যবধানটাকে ঘোচাবে। ওকে, কি রিকভার করে, কে কতটা ভোট রিকভার করতে পারে, কাদের ভোট ব্যাংক কাদের ঘরে যায়, কি হয় না হয়, সেটা অবশ্যই আমরা 4 জুনই জানতে পারবো। আর বাকি সবটাই অ্যানালাইসিস, বাকি সবটাই বিশ্লেষণ, আর সেগুলো তো নিশ্চয়ই চলতেই থাকবে। কে কোথায় কিভাবে ভোট দিচ্ছে, এবং 26 তারিখ ত্রিপুরায় ভোট শেষ হয়ে যাওয়ার পর আমরা নজর চলে যাবে গোটা ভারতবর্ষের দিকে, যেখানে অন্যান্য আসনে ভোট হবে। আজকের এই বিশ্লেষণের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা দুজন সঙ্গে ছিলেন, সময় দিলেন, ধন্যবাদ দুজন। নমস্কার আপনাকেও, আমরা আপনাদের চ্যানেলকে। একদম। দর্শক বন্ধুরা, আমরা বিশ্বাস করি সাধারণ মানুষ রাজনীতি বোঝে না, সাধারণ মানুষ রাজনীতির মারপ্যাচ বোঝে না। সাধারণ মানুষ চায় নির্বাচনে পছন্দের দল এবং প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে, যাতে আগামী দিন সেই দল কিংবা প্রার্থী তাদের আশা পূরণ করে, দাবি পূরণ করে, চাহিদা পূরণ করে। তবে ভোট আসে ভোট যায়, কিছু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। তবে এবারে নির্বাচনে গণদেবতা কার ওপর ভরসা রাখবেন তার সময় বলবে। 26 এপ্রিল দ্বিতীয় দফায় ভোটে 13টি রাজ্যের 89টি আসনে ভোট গ্রহণ হতে চলেছে। সেদিন আমরা নজর রাখব পূর্ব ত্রিপুরা এবং দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন আসনগুলোতে। ভোট গ্রহণের সব খবরে নজর রাখবো আমরা। তাই দেশ, দুনিয়া ও রাজ্যের সব খবরে আপডেটে এবং টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।